পারবি না তার নিজস্ব সম্প্রীতি ভারতবর্ষের মুক্তি সূর্য অভিষেক ব্যানার্জি স্বাগতম বাংলার উন্নয়নের কান্ডারি অভিষেক ব্যানার্জি স্বাগতম পাথর প্রতিমার উন্নয়নের কান্ডারি অভিষেক ব্যানার্জি স্বাগতম পাথর প্রতিমার হৃদয়ের মানুষ অভিষেক ব্যানার্জি স্বাগতম পাথর প্রতিমার হৃদয়ের মানুষ অভিষেক ব্যানার্জি স্বাগতম পাথর প্রতিমার নয়নের মণি অভিষেক ব্যানার্জি স্বাগতম সুন্দরবনের নয়নের মণি অভিষেক ব্যানার্জি স্বাগতম সুন্দরবনের নয়নের মণি অভিষেক ব্যানার্জি স্বাগতম আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আপনারা সবাই প্লিজ বসুন, আপনারা সবাই বসুন, যে যার জায়গায় বসে যান, যে যেখানে আছেন বসে যান, যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে যান, দয়া করে কেউ যাবেন না আমাদের প্রিয় সাংসদের বক্তব্য শেষ হওয়া না পর্যন্ত। আপনার পাথর প্রতিমার মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, আপনারা সুশৃঙ্খল পাথর প্রতিমার ঐতিহ্য ইতিহাসকে দীর্ঘদিন ধরে আপনারা ধরে রেখেছেন। পাথর প্রতিমার সেই ইতিহাস, পাথর প্রতিমার সেই ঐতিহ্যকে আপনারা অব্যাহত রাখবেন। একজনও মানুষ আমাদের সভাস্থল ত্যাগ করবেন না যতক্ষণ না আমাদের সাংসদ, আমাদের প্রিয় নেতা তার কথা শেষ করছেন। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব পাথর প্রতিমার মানুষের হৃদয়ের সঙ্গে যিনি জুড়ে রয়েছেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় সমীর কুমার জানা মহাশয়, প্লিজ। নমস্কার। আজকের ঐতিহাসিক মুহূর্তের সম্মুখীন আমরা হতে পেরেছি। আমি পাথর প্রতিমার 15টি অঞ্চলে দ্বীপাঞ্চল বেষ্টিত এলাকা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আজকের অভিষেক বাবুর মিটিংটাকে কাভার করবার জন্য সেই সকাল থেকে ভটভটি যোগে কিংবা হেঁটে কোনো প্রকার বাস গাড়ির কোনো সুযোগ না থাকার জন্য তারা যেভাবে করে আজকের এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি সমস্ত স্তরের কর্মী সমর্থক আমি সকলকে আমার করজোড়ে প্রণাম জানাই। এটা পাথর প্রতিমার ইতিহাস। এই পাথর প্রতিমার ইতিহাস যারা তৈরি করেছে তারা আমাদের দলের কর্মী সমর্থক। আমাদের এখানে বসে আছে দলের সভাপতি থেকে আঞ্চলিক নেতৃত্ব থেকে আজকে যারা যারা এখানে উপস্থিত আছেন, সর্বোপরি যাকে কেন্দ্র করে আজকের এই মানুষের ঢল, তিনি আর কেউ নন, তিনি আমাদের যুব আইকন শুধু নয়, আগামী দিনে বাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষের একটা অভিমুখ রাজনৈতিক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য যিনি জীবন বাজি রেখে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে, সেই অভিষেক বাবু আজকের এখানে উপস্থিত আছেন। আমাদের এই কাজে সহযোগিতা করেছেন আমাদের প্রিয় সাংসদ তিনি এখানে এসে বাপি হালদার আমাকে জানিয়েছিলেন মাত্র 17 তারিখে প্রার্থী তালিকা ঘোষিত হয়। 21 তারিখে আমাকে বলেছিলেন যে স্যার ওইখানটা আমরা যাব মিটিং করবার জন্য, মাঠের অবস্থা প্রচন্ড খারাপ, জলে ডুবে আছে। আমি বললাম ভাই এটা আমি বলতে পারবো না। আমাদের মাননীয় এমপি সাহেব দেখে বললেন ও দায়িত্বটা আমার উপর ছেড়ে দেন। আমি বললাম এখানে যেহেতু এই দায়িত্ব আমি নিচ্ছি না, এখানকার সুদীপ্ত ভাই তাকে আমরা বলে দায়িত্ব দিয়েছিলাম, আর আমার দায়িত্ব ছিল পাথর প্রতিমার সমস্ত জায়গায় 17 তারিখে আজকের নমিনেশনের আগে, আজকে 17 তারিখে নাম ঘোষণা করার পরে 21 তারিখে 4 দিনের মাথায় আমাদের নেতা তিনি এখান থেকে গোটা 24 পরগনা নয়, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই জায়গাটাকে তিনি যেহেতু আজকে সিলেকশন করেছেন, সেই তাকে স্বাগত জানানোর জন্য আমি যাদের কাছে দাবি জানিয়েছিলাম সেই দাবি পূরণের জন্য আজকের আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমাদের জানতে হবে কেন আজকের এত মানুষের ঢল, কেন আজকে সাহেবকে কেন্দ্র করে নিয়ে গোটা পশ্চিমবঙ্গের আজকের আলোড়ন শুধু নয়, গোটা ভারতবর্ষের দিগন্তের পথে একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অন্যদিকে অভিষেক ব্যানার্জি একের পর এক
যেভাবে করে টক্কর দিয়ে লড়াই করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তুলেছে। আমার মনে পড়ে সেদিনের কথা, যখন আমরা দিল্লির বুকে ওনার নেতৃত্বে যখন আমরা ধর্নায় বসেছিলাম, উনি সেখানে যেভাবে করে বক্তব্য উপস্থাপন করেছিলেন সেটা আমরা এখনো ভুলে যাইনি। আপনারা জানেন মাননীয় অভিষেক বাবু যখন আমাদের ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, পাকিস্তান পরাজিত হয়ে গেছিল, কিন্তু যিনি বিশ্বগুরু, বাংলার গুরু, তিনি নাকি ভারতবর্ষের মহাগুরু, তিনি তখন আজকে ভারতবর্ষের বাইরে আমাদের সুনামটা ভুলুণ্ঠিত বলে সমস্ত রাজনৈতিক দলের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন। আমরা জানি মাননীয় আমাদের অভিষেক ব্যানার্জি তিনি আজকের এই প্রতিনিধি দলে ছিলেন। বিদেশে গিয়ে যতজন এভাবে করে অংশগ্রহণ করেছিলেন, এটা আমাদের গর্ব। অভিষেক ব্যানার্জি তার দায়িত্ব সচেতনতার মধ্যে ভারতবর্ষের সুনাম রক্ষা করবার জন্য আজকে বিদেশের কাছে গিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। এই কাজ যখন করছেন আমরা তখন কি দেখছি? আমরা দেখলাম এই কাজ নিয়ে যখন ব্যস্ত, সেই সময় মাননীয় মোদীজি সিঁদুরের আন্দোলন করে পূর্ববঙ্গে হাজির হয়ে গেলেন। 26 জন মানুষ মরে গেল, তার জন্য দায়িত্ব তিনি নিলেন না। তিনি আজকের অভিষেক বাবুকে সম্বর্ধনা জ্ঞাপন না করে রাজনীতি করবার জন্য করেছে। আমার সবাই কম, ওনার বক্তব্য আজকে শুনতে হবে। যারা যারা যেখানে আছেন, আমি জানি প্রতিমার ঐতিহ্য যেদিন থেকে দল তৈরি হয়েছে 1998 সালে 1 জানুয়ারি, সেদিন থেকে আপনাদের সঙ্গে একের পর এক লড়াই করা হয়েছে। 10 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছিল সিপিএম এর জল্লাদরা। আপনাদের সঙ্গে প্রত্যেকটি জায়গায় টক্কর দিতে দিতে 3 বার পরাজিত হয়ে যাওয়ার পর রাস্তা ছেড়ে পালিয়ে যায়নি। চতুর্থবারে মমতা ব্যানার্জির সঙ্গে আমি জিতে এসেছিলাম আপনাদের আশীর্বাদকে নিয়ে। আজকের কিন্তু আজকে যে অশনি সংকেত, তার বিরুদ্ধে আমি মনে করি আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি উন্নয়নের ব্যাপারটা আমি যাবই না। যখন যারা বলেছি তিনি সেভাবে করে আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের এখানে পরিযায়ী শ্রমিক যখন মারা যায় ছোট্ট রাক্ষসকালীতে, তখন তিনি আজকের এমপি সাহেবকে দিয়ে আমাদের কাছে দাবি পাঠিয়ে দিয়েছেন। টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে তাদের চোখের জলটা মোছানোর ব্যবস্থা করেছি। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শীতলনগরে মানুষ মারা গেছে, অভিষেক বাবুর কাছে আমি দাবি করিনি, উনি খবর পাওয়ার জন্য সেখানে ব্যবস্থা করে দিয়েছে। কিছুদিন আগে গোপালনগরের বুকে 6টা বাড়ি পুড়িয়ে গেছিল বা কেউ পুড়িয়ে দিয়েছিল, উনি সেখান থেকে টাকা নিয়ে আজকে তাদের বাড়িতে আজকে নতুন করে ঘর করে দেওয়া। এবং আমার এখানে উন্নয়নের যা দরকার উনি সবই করেন, এই জায়গায় আমার কিছু বলার নেই। উন্নয়ন স্বাভাবিক হবে। আমি শুধু ওনাকে সবাই চাইবো, আজকে যারা বসে আছেন এখানে যারা কর্মী সমর্থক, যদি আমাদের আগামী দিনে বিজেপির সঙ্গে টক্কর দিতে হয়, তাহলে আমাদের নেতৃত্ব এ পর্যন্ত এসআইআর কে কেন্দ্র করে নিয়ে সর্বস্তরে কর্মী সমর্থকদের যেভাবে করে উদ্বেলিত উচ্ছ্বসিত অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তার আজকের নির্দেশিকা আমাদের জানতে হবে। একের পর এক পরিবর্তন করছে। আমাদের এখানকার যিনি রিটার্নিং অফিসার কয়েকদিন আগে এসেছিল, তিনি কাজ না করতে করতে তাকে এখান থেকে বাতিল করে দেওয়া হয়। এই জন্য আমরা কিন্তু অপেক্ষা থাকব। আমাদের প্রিয় নেতা গর্জন, আজকে পশ্চিমবঙ্গের গর্জন যিনি তৈরি করে দিয়েছেন, তার কাছ থেকে বক্তব্য শুনবো। এক জায়গায় বসে থেকে তার বক্তব্য শুনে নে বিজেপির বিরুদ্ধে কিভাবে করে লড়াই করতে হবে, তার সমস্ত নির্দেশিকা নিয়ে গ্রামে গঞ্জে বুথে থেকে যারা এসেছেন সেই টনিকটাকে এখান থেকে নিয়ে গিয়ে এলাকায় কাজ করুন। আমাদের জয় করতে হবে, পরাভূত করতে হবে বিজেপিকে। যত বড় শক্তিশালী হোক, পার্শ্ববর্তী মাটিতে তাদের কোনো জায়গা হবে না। তাই শ্রদ্ধাভাজন অভিষেক বাবুকে তার বক্তব্য রাখার জন্য আবেদন জানিয়ে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে। এখন আমরা শুনে নেব আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা, এই মুহূর্তে ভারতবর্ষের উদীয়মান সূর্য, পশ্চিমবঙ্গের গর্ব, আমাদের হৃদয়ের হৃদস্পন্দন সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সভামঞ্চে উপবিষ্ট সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রণাম। আজকের সভার সঞ্চালক ভাতৃপ্রতিম বাপি হালদার সহ সভামঞ্চে উপবিষ্ট দলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী। কি শুনতে পাচ্ছ না? কি হয়েছে? সাউন্ডের যদি কেউ থাকে অনুরোধ করব, ওখানে শুনতে অসুবিধা হচ্ছে, একটু দেখে দিন। আমি সকলকে একযোগে
আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে কি? করছে করছে একটা পাওয়ার ফল্ট হয়েছে, করছে, চেঞ্জ করছে। একটু ধৈর্য ধর, অপেক্ষা কর, আর আমি ওদিকে গিয়েও তোদের সাথে কথা বলবো, ঘুরে ঘুরে বলবো, সবাই দেখতে পাবে। আমি প্রথমেই সকলকে একযোগে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে অনেকক্ষণ ধরে আজকে সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এখন প্রায় 3:20 বাজে। আমি 12:30 থেকে ছবি পাচ্ছি, 1টা থেকে সভাস্থলে মানুষ ঢুকে গেছে এবং 1:30টা থেকে প্রায় সভাস্থল কানায় কানায় পূর্ণ। গত সপ্তাহে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার পরদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং আপনাদের এখান থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় বর্ষিয়ান সমীর জানা প্রতিদ্বন্দ্বিতা করছে জোড়া ফুল প্রতীক চিহ্নে। তার সমর্থনে আজকে আমাদের এই সভা। আজকের প্রথম সভা এই নির্বাচনের প্রচার পর্ব শুরু করার আগে এই দক্ষিণ 24 পরগনার মাটিকে, পাথর প্রতিমার মাটিকে আমার নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমি আমার প্রচার পর্ব শুরু করছি। আমার জীবনের প্রচলিত প্রথার মতো যে কোনো প্রচার পর্বের কাজ আমি এই দক্ষিণ 24 পরগনার মাটি থেকে শুরু করি। আজ থেকে 15 দিন আগে মথুরাপুরে সভা করেছি, রায়দিঘিতে সভা করেছি। আজকে আবার আগামীকাল পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আমার সভা রয়েছে। আমি দাসপুর যাব, কেশিয়ারি যাব, নন্দীগ্রাম যাব। তার আগে আপনাদের সকলকে আপনাদের আশীর্বাদ নিয়ে এই যুদ্ধের কাজ শুরু করলাম। প্রচার যেমন শুরু করলাম দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে। আজকে মার্চ মাসের 24 তারিখ, দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27শে এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের যে ফল 2021 সালে হয়েছিল, পাথর প্রতিমায় 21,886 ভোটে সমীর দা জয়যুক্ত হয়েছিলেন। তার 3 বছর পরে বাপি হালদার যখন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সকলে বাপিকে দুহাত তুলে আশীর্বাদ করে জয়ের ব্যবধান আরো 4,000 ভোট বাড়িয়ে 25,172 ভোটে জিতিয়েছিলেন। এইবারে ভোটের ব্যবধান 40,000 করতে হবে। আমি আপনাদের কাছে এই আবেদন রাখতে এসেছি। আর আগামী দিন
আমি যেভাবে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ সহ আমার লোকসভার বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের জোয়ার নিয়ে এসেছি, সেই জোয়ারের কাজ আগামী দিন পাথর প্রতিমার মাটি দিয়ে আমি শুরু করব, এই কথা আপনাদের সকলকে দিয়ে যাচ্ছি। লোকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলে, আমরা এই বিধানসভায় গত 5 বছরে যে কাজ করেছি তার বিস্তারিত কিছু কথা আমি আপনাদের বলবো, এবং আগামী 5 বছর আমরা কি করব সেটাও আপনাদের সকলকে বিস্তারিত বলবো। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলের বিধায়ক পদপ্রার্থীকে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, শিক্ষা দেওয়ার নির্বাচন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 1947 সাল থেকে 2011 সাল স্বাধীনতার পর থেকে প্রায় 64 বছর পাথর প্রতিমায় যা কাজ হয়েছে অন্তত পক্ষে তার 10 গুণ কাজ 2011 থেকে 2026 আমাদের সরকার করেছে। আগে এপার ওপার হতে গেলে শুধু নৌকা আর দু একটা যন্ত্রচালিত নৌকা ছাড়া আর উপায় ছিল না। স্কুলে ছাত্রছাত্রীরা টাইমে পৌঁছাতে পারতো না, হাসপাতালে পৌঁছাতে পারতো না, বাজার হাটে যেতে পারতো না। আজকে ভেসেল পরিষেবা থেকে শুরু করে নদী বাঁধ বাঁধানো থেকে শুরু করে গ্রামীণ হাসপাতালে একাধিক ডাক্তার বাড়ানো, প্রসূতি ডাক্তারের জন্য স্পেশালিস্ট দেওয়া, শিশুদের জন্য একটা আলাদা স্পেশালিস্ট দেওয়া, এমার্জেন্সির ক্ষেত্রে একটা আলাদা ডাক্তার নিয়োগ করা। আমাদের সরকার এই সিদ্ধান্তগুলো নিয়ে উন্নয়নের ডালি মমতা বন্দ্যোপাধ্যায় এই বদ্বীপ পাথর প্রতিমায় পৌঁছে দিয়েছে। অনেক কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে। গ্রামীণ হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে রয়েছে, সেগুলো অগ্রাধিকার দিয়ে আমাদের সরকার 4 তারিখে আবার চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা এই বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দেখব। মৎস্যজীবীদের জন্য আজকে কাকদ্বীপে ওদিকে দোয়ানিয়া আদানিয়া দোয়ানিয়ায় যে মৎস্য বন্দর তৈরি হচ্ছে, কাকদ্বীপের নামখানাতে পলি জমার জন্য কিছু সমস্যা রয়েছে। জোয়ারের অপেক্ষা করতে হয় মাঝ নদীতে, কিন্তু 40 কোটি টাকা খরচা করে যে মৎস্য বন্দর আমাদের সরকার হাতানিয়া দোয়ানিয়ায় করছে, আগামী 6 থেকে 7 মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হলে এই পাথর প্রতিমায় থাকা 8 থেকে 10 হাজার মৎস্যজীবীরা উপকৃত হবে। সেখানে বরফ কল থেকে শুরু করে ড্রাই ডক থেকে শুরু করে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, শৌচাগার থেকে শুরু করে র্যাম্পের ব্যবস্থা হবে, যাতে মৎস্যজীবীদের কোনো অসুবিধা না হয়। আমি শুনেছি এখানে বাস সার্ভিসের আপনাদের দাবি রয়েছে, একদিকে এখান থেকে কাকদ্বীপ আর ওদিকে ডায়মন্ড হারবার হয়ে কলকাতার কিছু বাস রুট হয়েছে, বাস চলাচল হয়, কিন্তু আরো অ্যাডিশনাল বাসের আপনাদের দাবি রয়েছে। শুধুমাত্র অ্যাডিশনাল বাস নয়, আমি কথা দিয়ে যাচ্ছি, আমতলায় যেভাবে বাস টার্মিনাস হয়েছে, আমাদের সরকার পাথর প্রতিমার এই বিস্তীর্ণ অঞ্চলে আগামী দিন বাস টার্মিনাস করা যায় কিনা সেটাও খতিয়ে দেখে সমীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেবে। আমি আপনাদের বলি, যারা নির্বাচনের সময় ধর্মকে ঢাল করে রাজনীতি করে, তাদের যখন বাড়িতে আপনাদের কাছে প্রচার করতে আসবে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন তো যে তোমাদের সরকার
12 বছর ক্ষমতায় 2014 সাল থেকে 2024 2026 12 বছর পাথর প্রতিমার জন্য ক পয়সার কাজ করেছে। কি মায়েরা ভাইরা, বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? বিজেপি রিপোর্ট কার্ড দিয়েছে দিয়েছে এই পাথর প্রতিমায় 15টা অঞ্চল ব্লকের অধীনে একটা বুথে দিল্লির কোন প্রকল্প কোন বিজেপির ছোট বড় মাঝারি সেজো নেতা নিয়ে এসে মানুষের কাছে পৌঁছেছে? 4টে ছেলেকে কর্মসংস্থানের নিয়োগপত্র মোদী সরকার আর বিজেপি সরকার দিয়েছে? উত্তর হচ্ছে না। উপরন্তু গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপির মোদী সরকার আটকে রেখেছে। আবাসের টাকা আটকে রেখেছে, রাস্তার টাকা আটকে রেখেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখেছে, জলের টাকা আটকে রেখেছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,40,00,000 মায়েদের প্রতি বছর 35,000 কোটি টাকা খরচা করে মাসের প্রথম আর দ্বিতীয় তারিখে সরাসরি লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছে। এটাই আমাদের সরকার। যারা বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আমাদের সরকারের আমাদের দলের তরফ থেকে ইস্তাহার গত 3 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে। সেখানে দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে, অন্য দল প্রতিশ্রুতির কথা বলে, আমরা প্রতিজ্ঞার কথা বলি, শপথের কথা বলি। সেই 10টা প্রতিজ্ঞার মধ্যে খালি 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলে যেতে চাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার 2,40,00,000 মায়েদের কথা দিয়েছে, যতদিন আমরা থাকব আজীবন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ বন্ধ করতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত গরিব মানুষ রয়েছে যাদের মাথার উপর ছাদ নেই, পাকা বাড়ির প্রয়োজন রয়েছে, আগামী 5 বছরের মধ্যে সবাইকে পাকা ঘরের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করে দেবে, কেন্দ্র টাকা দিক আর না দিক। দ্বিতীয় প্রতিজ্ঞা। তৃতীয় প্রতিজ্ঞা, গ্রামীণ হাসপাতাল নিয়ে যাদের অভিযোগ ছিল আপনারা শুনে রাখুন, শুনলে খুশি হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে চিকিৎসার কথা বলেছে। আমরা ডায়মন্ড হারবারে যেমন ক্যাম্প করেছিলাম সেবাশ্রয়ের, প্রত্যেকটা ব্লকে টাউনে সরকার প্রতি বছর ক্যাম্প করে মানুষের দুয়ারে দুয়ারে চিকিৎসার সুব্যবস্থা পৌঁছে দেবে, দিদির তৃতীয় প্রতিজ্ঞা। চতুর্থ প্রতিজ্ঞা, যত বাড়ি আছে আগামী 5 বছরের মধ্যে কেন্দ্র সরকার টাকা দিক না দিক, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার পৌঁছে দেবে। আর পঞ্চম প্রতিজ্ঞা, আপনারা শুনেছেন প্রতিজ্ঞাগুলো? শুনেছেন? পঞ্চম প্রতিজ্ঞা কি? পঞ্চম প্রতিজ্ঞা কি? হ্যাঁ, অনেকে শুনেছেন বলছেন, বলুন। প্রথম আমি কি বললাম? প্রথম লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয় কি বললাম? মাথার উপরে ছাদ, অর্থাৎ সবার পাকা বাড়ি। তৃতীয় আমি কি বললাম? ওটা চতুর্থ। তৃতীয় কি? স্বাস্থ্য ব্যবস্থা, দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা।
চতুর্থ, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল। আর পঞ্চম, যত বয়স্ক প্রবীণ নাগরিকেরা আছেন যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর 5 বছরের মধ্যে কেন্দ্র দিক আর না দিক সবাইকে বার্ধক্য ভাতা দেবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির অঙ্গীকার এবং প্রতিজ্ঞা। খালি 5টা বললাম, আরো 5টা আছে। স্কুলগুলোকে নতুন করে গঠন করা হবে, নতুন জেলা হবে, আরবান লোকাল বডি হবে, এরকম একাধিক প্রতিজ্ঞা আমাদের সরকার করেছে। কৃষক ভাইয়েরা জানলে খুশি হবেন যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে পরের বছর থেকে 30,000 কোটি টাকার আলাদা কৃষি বাজেট বিধানসভায় পেশ করা হবে। ভারতবর্ষে কোনোদিন কেউ করে দেখাতে পারেন। এরকম 10টা প্রতিজ্ঞা রয়েছে। যারা আপনাদের কাছে এখন ভোট চাইতে আসছে, বিজেপির বাবুরা, অমিত শাহ এসে রায়দিঘিতে 20 দিন আগে সভা করে অনেক হম্বিতম্বি করে গেছিলেন। তারপর যে প্রশ্নগুলো আমি করেছিলাম একটারও সদুত্তর দিতে পারেনি। যেই নির্বাচন হবে আবার টাটা বাই বাই, ঠিকই খুঁজে পাবেন না। এদের নেতারা এখন বিভিন্ন জায়গায় আমি দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়িতে গিয়ে লোকের দাড়ি কামাচ্ছে। কেউ দেখছি জল তুলে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, এদেরকে 1 মাস পর দেখতে পাবেন না। মায়েরা যদি বাড়িতে প্রচারে আসে ঘর দুয়ার পরিষ্কার করাবেন, আর ভাইয়েরা হাত পা টেপাও, এদেরকে বলবে দাড়ি কামাও, চুল কেটে দাও। 1 মাস সুযোগ পাবেন, তারপর আর টিকি খুঁজে পাবেন না। যত বাড়ির কাজ এদেরকে দিয়ে করিয়ে নিন, মনে থাকবে। ঘর দুয়ার পরিষ্কার করানো, চুল কাটা, দাড়ি কাটা, এখন অনেক কিছু করবে নির্বাচনের সময়। আর 4 তারিখের পর আর টিকি খুঁজে পাবেন না। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। নতুন এদের অস্ত্র কি? এসআইআর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা। ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে গিয়ে নিজে লড়াই করেছেন মানুষের স্বার্থে। সারা ভারতবর্ষে এই সৎসাহস কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি। আমরা যতদিন আছি কারোর ভোটাধিকার যাবে না। আর যদি কারোর ভোটাধিকার অনৈতিকভাবে কেড়ে নেয়, তার জন্য ট্রাইব্যুনাল অ্যাপিলেট হয়েছে, আপনারা সেখানে আবেদন করবেন। আমাদের দলের কর্মীরা দলীয়ভাবে সাহায্য সহযোগিতা করব। আমরা আছি, কেউ ভয় পাবেন না। ইতিমধ্যে এসআইআর ভয়ে এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 16 জন আত্মঘাতী হয়েছে, তার মধ্যে পাথর প্রতিমার 2 জন রয়েছে। বিজেপির কাছে এই জীবন, এই প্রাণগুলোর কোনো দাম নেই, কিন্তু আপনাদের জীবন, আপনাদের প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। ভয় পাবেন না, আমরা আছি। যতদিন আমরা আছি, এটা চেয়েছিল আপনার খাদ্যসাথীর টাকা আটকাতে, স্বাস্থ্যসাথীর টাকা আটকাতে, আবাস যোজনার টাকা আটকাতে, জল জীবন মিশনের টাকা আটকাতে, পথশ্রীর টাকা আটকাতে পেরেছে? খালি পাথর প্রতিমা বিধানসভায় পথশ্রী 2, পথশ্রী 3 এবং পথশ্রী 4 গত 3 বছরে 297 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, কেন্দ্র সরকারের কোনো সাহায্য ছাড়া 145 কোটি টাকা খরচা করে এই পাথর প্রতিমার ব্লকে এবং বিধানসভায় করেছে 15টা অঞ্চলে। এই আমার রিপোর্ট কার্ড। বিজেপি নেতাদের বলবেন রিপোর্ট কার্ডটা নিয়ে আয়। আমাদের সরকার বাংলা আবাস যোজনায় শুধু গত 2 বছরে 2024 আর 2025 এই 2 বছরে 16,843 জনকে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। গত 2 বছরের পরিসংখ্যান। পাথর প্রতিমার যে 15টা অঞ্চল রয়েছে,
এই বিধানসভার অন্তর্গত প্রায় 93,000 মায়েদের, দিদিদের, বোনেদের, 93,000 মহিলাদের শুধু পাথর প্রতিমার বিধানসভার অন্তর্গত লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে প্রতি মাসে। আমাদের সরকার দিয়েছে। এই আমার রিপোর্ট কার্ড। খাদ্যসাথী প্রকল্পে 3 লক্ষের উপর লোকেদের বিনামূল্যে খাবার পৌঁছে দিয়েছে আমাদের সরকার। কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 70,000 কৃষক উপকৃত হয়েছে। যুবসাথী আজ থেকে 1.5 মাস আগে ঘোষণা করেছে বাজেটে, আর 15 দিন আগে টাকা পেয়ে গেছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ্পান্ত করত তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে যুবসাথী নিচ্ছে। যুবসাথী প্রকল্পে পাথর প্রতিমা বিধানসভা থেকে 16,608 জন 21 থেকে 40 বছরের মধ্যে 16,608 জন যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ইতিমধ্যে উপকৃত হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে 97,954 জন উপকৃত হয়েছে। বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ বলে মমতা ব্যানার্জি বাংলায় আয়ুষ্মান ভারত করতে দেয়নি। যারা আজকে সভায় এসছেন কাদের হাতে মোবাইল ফোন আছে একটু হাত তুলুন তো। যারা মোবাইল ফোন ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করেন, হাত তুলুন। হাত তুলুন যারা ব্যবহার করেন। এদিকে যারা আছে, পিছনে যারা আছে, যারা ফোন ব্যবহার করেন, যাদের বাড়িতে টিভি আছে, রেডিও আছে, 2 চাকার মোটরসাইকেল আছে, পাকা ছাদ বা একটা দেওয়াল রয়েছে, হাত তুলুন। কাদের রয়েছে? হাত তুলুন। পিছনে যারা আছেন, কারা ফোন ইউজ করেন, বাড়িতে টিভি, রেডিও, মোটরসাইকেল রয়েছে, হাত তুলুন। এবার শুনে রাখুন, আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার হাতে মোবাইল ফোন থাকলে, স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। একটা দেওয়াল, পাকা দেওয়াল যদি বাড়িতে কোথাও থাকে, ছাদ ছেড়ে দিন, পাকা দেওয়াল, আয়ুষ্মান ভারত পাবেন না। মোটরসাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জি সমগ্র বাংলা কাল ভাবে। আমার স্যালুট যে এত চেষ্টা করেছে, তাও মায়ের